হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স ইউনিভার্স। আজকের ক্লাসে আমরা কথা বলবো এসএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে। তরঙ্গ শব্দ চ্যাপ্টারের উপর আমরা রিসেন্টলি একটা ক্লাস করছিলাম, সেখানে আমরা সরল দোলন গতি সম্পর্কে পড়ালেখা করছি। সরল দোলন গতিতে বিভিন্ন ধরনের রাশি নিয়ে কথা বলছি, আমরা বেসিক নিয়ে কথা বলছি, সূত্রগুলো নিয়ে কথা বলছি। আজকের ক্লাসে আমরা কথা বলবো তরঙ্গ নিয়ে। তরঙ্গ সম্পর্কে আমরা কি কি জানবো, তরঙ্গ জিনিসটা মেইনলি কি, এর প্রকার ভেদগুলা কি, এর উদাহরণগুলা কি, তরঙ্গের বৈশিষ্ট্য কি, তরঙ্গের রাশিগুলো কি, তরঙ্গ যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল সলিউশনের জন্য কি সূত্রগুলো আমরা এখানে ইউজ করব, সূত্রগুলো কিভাবে আসছে, সবকিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। আমাদের কথা হচ্ছে আজকে আমরা তরঙ্গ নিয়ে পড়তেছি। তরঙ্গের সংজ্ঞা আমাদেরকে জানতে হবে, দেন বৈশিষ্ট্য জানতে হবে। কারণ তুমি যখন একটা টপিক নিয়ে পড়ো, সেই টপিক আসলে জিনিসটা কি সেটা তোমাকে জানতে হবে। কারণ এক্সামে তোমার তরঙ্গের সংজ্ঞা আসবে, আর এক্সামে আসুক বা না আসুক তরঙ্গের সংজ্ঞা তোমাকে জানতে হবেই। তাহলে তরঙ্গের সংজ্ঞা আমরা পড়ি। আসলে বলো তো তরঙ্গের সংজ্ঞা, তরঙ্গ জিনিস আসলে কি, তুমি কি ফিল করতে পারো? ধরো যে কোনো একটা কম্পন হয়েছে, কম্পনের ফলে সৃষ্ট এমন একটা প্রক্রিয়া যেখানে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে, বাট মাধ্যমের কণাগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে পরিবর্তন হইলো না, শক্তি স্থানান্তর হইলো, একটা প্রক্রিয়া হইলো, মূলত এইটারই হচ্ছে তরঙ্গ বলে। বুঝতে পারছো? বুঝতে পারো নাই? আমরা বেসিক ধরে ধরে পড়বো, একদম লাইন ধরে ধরে, প্যারা নাই, চিল। তাহলে চলো আমরা আরেকটু সুন্দর করে পড়ি। তো প্রথমে কি বলছি, কোনো একটা কম্পনের ফলে সৃষ্ট এমন একটা প্রক্রিয়া। ধরো যে কোথাও একটা কম্পন হয়েছে, সাপোজ এটা একটা পুকুর। এখন পুকুরের মাঝখানে কিছু পোলাপান এখানে দাঁড়ায় আছে। এই যে এখানে কিছু পোলাপান দাঁড়ায় আছে, তোমার মতো দুষ্ট পোলাপান। এখানে কিছু ঢিল ছিল, এখানে কিছু ঢিল ছিল, ঢিলগুলো হাতে নিয়ে টাস করে ঢেল মারলো, দেন পুকুরের মাঝখানে আইসা ঢিলটা পড়লো। তাহলে তুমি ইমাজিন করো, কখনো কি তুমি এই কাজ করছিলা? করছো বা না করছো, জাস্ট ইমাজিন করো কি হইতে পারে। এই ঢিলটা যখন পুকুরের মধ্যে ছুঁড়া মারবে, তখন এখানে কিন্তু দেখবে যে একদম ঢেউ সৃষ্টি হয়েছে, এভাবে 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 ঢেউয়ের মতো হয়েছে। যে এরকম এখানে ঢিল ছাড়লে এই যে 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 এরকম 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 হয়। কিন্তু বলো তো কেন হয়েছে? বা এই যে ঢিলটা এখানে গেল, যাওয়ার পর এভাবে একদম ঢেউয়ের মতো সৃষ্টি করলো। তাহলে এখানে একটা ফার্স্টে কি হয়েছে দেখো, ঢিলটা এখানে ছোড়ার পর এখানে একটা শক্তি কিন্তু গেছে, এখানে একটা শক্তি কিন্তু গেছে। ঢিলটা মারছি আমি, তাহলে একটা শক্তি এখানে গেছে না? এই শক্তি যাওয়ার ফলে এখানে একটা কম্পনের সৃষ্টি হয়েছে। তো একটা কম্পনের সৃষ্টি হয়েছে, এখানে একটা উৎস ক্রিয়েট হয়েছে। উৎস কি? উৎস হচ্ছে এমন কিছু যেখান থেকে কোনো একটা উৎপত্তি ঘটে। তাহলে এই তরঙ্গের উৎপত্তি কোন জায়গা থেকে? এই তরঙ্গের উৎপত্তি হচ্ছে এইখান থেকে। এখন বলতেছেন তরঙ্গের উৎপত্তি, তরঙ্গই তো বুঝি না। তরঙ্গ হচ্ছে এমন একটা জিনিস, কোন একটা কম্পনের ফলে সৃষ্ট এমন একটা কিছু, ধরে নাও এমন একটা কিছু যার মাধ্যমে শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, বাট মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না। এমন না যে মাধ্যমের কণা যেখানে আছে সেখানেই থাকতেছে, সরতেছে না, এমন না। সরে, ধরো উপরে উঠলো নিচে গেল, এটাও হইতে পারে, এদিকে গেল এদিকে আসলো, তাও হইতে পারে। বাট একদম যে মাধ্যমের কণা এখানে গেছে এখানেই আছে, এটা কিন্তু না। তুমি চিন্তা করতে পারো যে আমি ঢিল ছুটছি এখানে, এখানে যদি এরকম করে ঢেউয়ের সৃষ্টি হয়, তাহলে বোধহয় এমন হয় যে এখানকার পানিগুলো ঢেউয়ের মাধ্যমে এখানে 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 গিয়ে একদম পারে চলে যায়। বাট কাহিনীটা এরকম না। এই যে তুমি ঢিল ছুড়ছো, এখানে তরঙ্গ তৈরি হয়েছে। এখন মেইনলি তরঙ্গের সংজ্ঞাটা তো বুঝছো নাকি, যে কম্পনের ফলে সৃষ্ট কোন একটা প্রক্রিয়া যেখানে যেখানে শক্তির স্থানান্তর ঘটে, মানে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে যায়, বাট মাধ্যমের কণাগুলোর কোনো স্থায়ী পরিবর্তন ঘটে না, তাকে তরঙ্গ বলে। সংজ্ঞা ক্লিয়ার? বুঝতে পারছো? এখন আমরা জিনিসটা ভিজুয়ালাইজ করি। তাহলে ঢিলটা ছুটছিলাম, এখানে একটা ঢেউ ক্রিয়েট হয়েছে যাকে দেখতে তরঙ্গের মতোই লাগতেছে, এটা মেইনলি তরঙ্গ। ঠিক আছে? ইংলিশে কি বলে? ওয়েভ বলে। ইংলিশে বলে ওয়েভ। তাহলে এই হচ্ছে তরঙ্গ, ইংলিশে যাকে বলতেছে ওয়েভ। তাহলে দেখো, এই যে এইভাবে হলো, এখন বলো তো কেন হয়েছে এইভাবে? এইভাবে কেন হইলো? এখানে ঢিল ছুড়লাম, পানি তো তাহলে এইখানে চলে যাওয়ার কথা ছিল, পানি এইখানেই থাকলো, বাট শক্তি এইখানে গেল। হাউ ইজ পসিবল যে আমি মারলাম এই জায়গায়, শক্তি গেল এইখানে, বাট এইখানের পানিগুলো এখানে গেল না, তাইলে শক্তি কেমনে গেল? চিন্তা আসে না? চলো আমরা ওটাই দেখি। দেখো, তুমি এখানে ঢিল মারছো, এখান থেকে তরঙ্গের সৃষ্টি হয়েছে। কি হয়েছে জানো? এইটা যদি একটু বড় করে আঁকি আমরা, এখানে সাপোজ বড় করে আঁকি, ধরো যে এইখানে আমরা তরঙ্গটাকে বড় করে আঁকতেছি। এখন তুমি ঢিল ছোড়ার পরে সাপোজ এইখানের যে পানির কণাটা আছে, এইখানে তুমি ঢিলটা ছুড়ছো, একটা তরঙ্গ ক্রিয়েট হবে। কি হবে? এই যে শক্তি বা এনার্জিটা তুমি
এই ঢিলের মাধ্যমে এখানে গেছে, এইখানে যে একটা পানির কণা ছিল, পানির অণু ছিল, সেই অণুটা কিন্তু মধ্যে সেই শক্তিটা চলে আসবে। এখন একটা অণুর মধ্যে শক্তি আসবে না, ওই ঢিল ছুড়ার আশেপাশে যতগুলো অণু আছে মোটামুটি সবগুলারই একটা কম্পনের সৃষ্টি হবে। মূলত এখানে যে সিস্টেমটা ক্রিয়েট হবে, এই সিস্টেমটা সম্পূর্ণই কাঁপতে থাকবে। দেন কি হবে বলো, এই যে পাশের একটা, ধরো যে পানির তো স্থির ছিল, তাহলে এইখানে যখন কম্পনটা তৈরি হইলো আর পাশের অণুকেও কম্পন করে দিল, দেন কি হবে যে দেন হচ্ছে যে এই পানির অণুটা একবার ধরো উপরে উঠলো, একবার নিচে নামলো, উপরে উঠলো নিচে নামলো, এরকম হইতে থাকবে। দেন ও পাশে, এই পাশের অণুটাকেও কম্পন করে দিবে, দেন এটা উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, এইভাবে এইভাবে করাই দিছে, উপরে উঠবে নিচে নামবে। তো এইভাবেই মূলত এখানে ঢেউয়ের সৃষ্টিটা হয়। আমি তোমাকে একদম জুম করে একটা স্পেস দেখাইলাম, বাট মেইনলি তো আমরা এত ক্ষুদ্রভাবে দেখতে পারি না, আমরা মেইনলি দেখি যে এইভাবে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। আই হোপ বুঝতে পারছো জিনিসটা কি, এত ডিপে যাব না যেহেতু আমরা মাত্র ক্লাস 9 উঠছি বা আমরা বেসিক পড়তেছি। ওকে, তাহলে তরঙ্গের সংজ্ঞা তোমাদের ক্লিয়ার। আর তরঙ্গের বৈশিষ্ট্য কি বলো তো? সংজ্ঞার মধ্যেই তরঙ্গের বৈশিষ্ট্য আছে। তরঙ্গের বৈশিষ্ট্য কি, যে নির্দিষ্ট একটা উৎস থেকে তরঙ্গ ক্রিয়েট হবে বা নির্দিষ্ট উৎসের প্রয়োজন হবে যেখান থেকে তরঙ্গ সৃষ্টি হবে। তরঙ্গের মাধ্যমে সেকেন্ড যদি বলি, যে দেখো বৈশিষ্ট্যগুলো লিখে দিই আমরা, যে 1 নম্বরে যদি বলি এখানে উৎসটা লাগবে, উৎসের কম্পন লাগবে, উৎসের কম্পন থাকবে, উৎসের কম্পন থাকবে, যে উৎসকে কাঁপতে হবে, সেখান থেকে তরঙ্গটা ক্রিয়েট হবে। এখানে কি হবে, দুয়ে যদি বলি শক্তির স্থানান্তর হবে, শক্তির স্থানান্তর হবে। তাহলে উৎসের কম্পন হইতে হবে, শক্তির স্থানান্তর হইতে হবে বা হবে আর কি। তারপর যদি বলো যে মাধ্যমের কণার কি কোনো চেঞ্জ আছে, হ্যাঁ চেঞ্জ আছে, বাট ও চেঞ্জ হয়ে একটা জায়গায় গেলে দেন সেই জায়গা থেকে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে স্থায়ী মানে মাধ্যমের কণার স্থায়ী পরিবর্তন ঘটতেছে না, মাধ্যমের কণার স্থায়ী পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তাহলে কি হচ্ছে, উৎসের একটা কম্পন লাগতেছে, মানে তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যে উৎসের কম্পন হবে, দেন শক্তির স্থানান্তর হবে, বাট মাধ্যমের কণার স্থায়ী পরিবর্তন হবে না, মাধ্যমের কণার স্থায়ী পরিবর্তন হবে না। যে একটা কণা উপরের দিকে উঠতে পারে, নিচের দিকে যেতে পারে, বাট এমন না যে এই কণাটা একদম এখান থেকে যে পারে চলে গেল, এরকম এরকম পসিবল না, এরকম পসিবল না। তাহলে এই হচ্ছে কাহে কথাবার্তা যে আসলে বৈশিষ্ট্য মূলত কি। তাহলে দেখো উৎসের কম্পন আমরা বলছি, দেখো আমার কাছে কিন্তু এখানে লেখা আছে, সবই নোট করা। আমি এত মহাজ্ঞানী না যে সব মাথা থেকে থিওরি বানানো লাগে, সবাই শিখছে, আমিও জিনিসটাকে তোমাদের বই অ্যানালাইসিস করে, কয়েকটা বই থেকে আমি অ্যানালাইসিস করে এখানে একটা মাইন্ড ম্যাপের মতো করছি, যেটা আমি ফলো করে একটা ফ্লোতে তোমাদের পড়াচ্ছি। যেমন এখানে দেখো লিখে রাখছি তরঙ্গ সংজ্ঞা, তো এখানে আমার জিনিসগুলো আর একটু ডিটেলস লেখা আছে, বাট এমন ডিটেলস না। বাট ধরো স্লাইডে পড়াইলে তো লেখা থাকতো, আমি এখানে লিখে রাখছি যে আমি কোন টপিক যেন ছাড় না দেই, সেই টপিকগুলো আমি এখানে দেখতেছি যে আমি ঠিক মতো পড়াচ্ছি কিনা। যেমন এই যে পানির কণার উপরের দিকে কম্পিত হয়, পাশে ছড়িয়ে পড়ে, বৃত্তাকার ঢেউ সৃষ্টি করে বলছি এগুলা। দেন দেখো যে বলে রাখছি তরঙ্গের বৈশিষ্ট্য, শক্তি পরিবহন করে, স্থায়ী পরিবর্তন হয় না, নির্দিষ্ট বেগে চলে, উৎসের কম্পনের কোনো মানে উৎসের কম্পনের কারণে সৃষ্টি হয়, সবই বলছি, বাট বেগটা বলি নাই। যে এইভাবে আমি ধরো যে লিখে রাখছি যাতে কোনো কিছু মিস না করে ফেলি, ঠিক আছে? এখন তোমরা ভাবতে পারো আমি দেখে দেখে পড়াচ্ছি, হ্যাঁ আমি দেখে দেখে পড়াচ্ছি। তো দেখো এই যে উৎসের কম্পন লাগবে, দেন শক্তির স্থানান্তর হবে, মাধ্যমের কণার স্থায়ী পরিবর্তন হচ্ছে না, ডান হচ্ছে না। তাহলে কি এখানে একটা বেগ থাকবে, এই যে তোমার তরঙ্গ যাচ্ছে এটা একটা নির্দিষ্ট বেগে যাবে। এখন বেগটা কি হবে তার উপর ডিপেন্ড করবে, সেটা নির্ভর করতেছে কি, যে একটা নির্দিষ্ট বেগে যাবে, মানে নির্দিষ্ট বেগ থাকবে, নির্দিষ্ট বেগ থাকবে। তাহলে কি থাকবে, এই তরঙ্গের নির্দিষ্ট একটা বেগে চলবে। এখন বেগটা কি হবে কার উপর ডিপেন্ড করবে বলতো? বেগটা ডিপেন্ড করবে এই যে উৎস, যে এই উৎসে কি পরিমাণ শক্তি মানে শক্তি এখানে আছে, কি পরিমাণ কম্পন এখানে হয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আসলে এখানে কি বেগে আমাদের এই তরঙ্গটা মানে তরঙ্গটা যাবে, এবং শক্তিটা কিভাবে কত দ্রুত স্থানান্তরিত হবে বা না হবে। মূলত এই জিনিসগুলো ডিপেন্ড করতেছে যে এই বেগের উপরে বা এই উৎসের উপরে। বুঝতে পারছো? ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তাহলে আমরা সংজ্ঞা পড়ছি, বৈশিষ্ট্য পড়ছি, আমরা কি পড়বো? আমরা এখন প্রকার পড়বো। তাহলে চলো আমরা প্রকারটা পড়ে নেই, মানে মিশাই দেই। হ্যাঁ, তো চলো আমরা এখন তরঙ্গের সংজ্ঞা জানছি, বৈশিষ্ট্য জানছি, মোটামুটি কিছু এক্সাম্পলও দেখলাম।
বেসিকটা হচ্ছে ভিজুয়ালাইজ করছি আমরা। দেন আমরা এখন প্রকারভেদ দেখব, যে তরঙ্গ আসলে কত প্রকার, কত টাইপের, কত রকমের, বা কিভাবে কি হয়, তোমাদের সিলেবাসে কিভাবে কি আছে সেগুলো নিয়ে কথা বলি। চলো তাহলে তরঙ্গের প্রকার আমরা পড়বো। এখন তরঙ্গের প্রকার পড়তে হইলে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। দেখো আমরা আস্তে আস্তেই পড়াই, যেহেতু তোমার ফার্স্ট পড়তেছো। তরঙ্গের প্রকার, তরঙ্গের প্রকার দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে মাধ্যমের উপর, যে মাধ্যমটা কিরকম আছে সেটার উপর ডিপেন্ড করে। আরেকটা আছে যে দিকের উপর। এখন মাধ্যম কিভাবে কি, দিক কিভাবে কি, এখন উত্তর দিক না দক্ষিণ দিক, এগুলো মাথায় কোশ্চেন আসতে পারে। আমরা একে একে পড়ি। তো চলো আগে আমরা মাধ্যমের উপর কণাগুলো কিভাবে মানে পার্থক্য করা হয় বা প্রকারভেদ করা হয় সেটা দেখি। তাহলে তরঙ্গের প্রকারভেদ কিভাবে করা হয়? একটা করা হয় যে কিসের মাধ্যমে, এখানে ধরো লিখে রাখছি মাধ্যম এবং দিকের মাধ্যমে। তাহলে দেখো মাধ্যমের উপর ডিপেন্ড করতেছে, মাধ্যমের উপর, মাধ্যমের উপর ভিত্তি করে করা হয়, ভিত্তি করে আর লিখলাম না, মাধ্যমের উপর ভিত্তি করে। আর দুই হচ্ছে দিকের উপর ভিত্তি করে। কার দিক, কিভাবে কি, সবকিছু করতেছি দিকের উপর ভিত্তি করে। প্যারা নাই, চিল। দেখো আমাদের তরঙ্গের প্রকারভেদটা মূলত দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এসএসসি লেভেলে আছে বা এইচএসসি লেভেলে যা আছে, মূলত এই দুটোর উপর ভিত্তি করে প্রকারভেদ গুলো করা হয়। তাহলে দেখো মাধ্যমের উপর ডিপেন্ড করতেছে যে মাধ্যম কিরকম বা কোন মাধ্যমে চলতেছে, তার উপর ডিপেন্ড করে তরঙ্গের প্রকারভেদ করা হচ্ছে। দিকের উপর ডিপেন্ড করতেছে যে কণাগুলোর চলনের দিক, শক্তি স্থানান্তরের দিক বা তরঙ্গের দিকটা কি সেম নাকি ডিফারেন্ট, এগুলোর উপর ডিপেন্ড করতেছে। তো লেটস আমরা এখন মাধ্যমের উপর ডিপেন্ড করে তরঙ্গ কয় প্রকার সেটা দেখতে পারি। তো মাধ্যমের উপর ভিত্তি করে তরঙ্গ দুই প্রকার। মাধ্যমের উপর ভিত্তি করে তরঙ্গ হচ্ছে দুই প্রকার। মাধ্যমের উপর ভিত্তি করে তরঙ্গ কয় প্রকার? দুই প্রকার। এখন দেখো মাধ্যমের উপর ভিত্তি করে তরঙ্গ যে দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে চৌম্বকীয় তরঙ্গ। তাহলে একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আর দুই নাম্বারটা হচ্ছে চৌম্বকীয় তরঙ্গ। তাহলে এই যে মাধ্যমের উপর ডিপেন্ড করে আমাদের তরঙ্গকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে চৌম্বকীয় তরঙ্গ। তোমার কাছে একটা কোশ্চেন করি, এখানে কোনটা, কোন তরঙ্গের ক্ষেত্রে বা কোন টাইপের তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হবে বলে তুমি মনে করো? বলো তো, যে এই দুইটা তরঙ্গ টাইপ, দুইটা টাইপের, একটা হচ্ছে যান্ত্রিক, একটা হচ্ছে চৌম্বকীয়। তাহলে মাধ্যম কার লাগবে? যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে লাগবে নাকি চৌম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে লাগবে? নিজেকে নিজে কোশ্চেন করো, আনসার দাও। দিছো? এখন আমি বলে দিই। দেখো যান্ত্রিক তরঙ্গ, যন্ত্র যান্ত্রিক জিনিসগুলো কি আমরা দেখতে পাই না। যেমন এই যে আমার ট্যাব দেখতেছো, বা ক্যামেরা দেখা যাবে না, ট্যাব ধরো, এটা একটা যন্ত্র। তাহলে এই যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই ট্যাবের যে কাজগুলো এটা যান্ত্রিক কাজ। তাহলে যান্ত্রিক যে জিনিসগুলা সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তাহলে যান্ত্রিক তরঙ্গকেও দেখা যাবে, সরি হ্যাঁ যান্ত্রিক তরঙ্গেও দেখা যাবে বলতে কি, তরঙ্গ তারভাবে দেখা যাবে না, বাট যান্ত্রিক তরঙ্গ যেটা, সেটা হচ্ছে যে মাধ্যমের প্রয়োজন হবে, কারণ কোনো মাধ্যম ছাড়া সেটা পসিবল না, যেহেতু সে যান্ত্রিক তরঙ্গ। তাহলে যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যম লাগবে, আমরা ইনিশিয়াল একটা ধারণা পাচ্ছি এখানে। কারণ যন্ত্র যেটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের আশেপাশেই কোনো কিছু আছে, যেটা আমরা মোটামুটি ফিল করতে পারতেছি বা দেখতে পারতেছি, এমন কিছু থেকে তো যন্ত্র বলে। তাহলে যান্ত্রিক তরঙ্গ, যার জন্য মাধ্যমের প্রয়োজন হবে, মাধ্যম ছাড়া হচ্ছে না, মাধ্যম লাগবে। তারপর দেখো চৌম্বকীয় তরঙ্গ। চৌম্বকীয় তরঙ্গ, এই যে ধরো সাপোজ আমরা চুম্বক দিয়েই বোঝাই, একটা চুম্বক যখন এই পাশে রাখো, উই ওরে আকর্ষণ করে, এই যে আকর্ষণটা করতেছে, তেমন কি আসলে কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে এখানে? এখানে কিন্তু মাধ্যম লাগতেছে না। এখন তুমি বলবা যে তাহলে তো অভিকর্ষ বলের ক্ষেত্রে মাধ্যম লাগতেছে না। হ্যাঁ লাগতেছে না, কারণ দেখো মহাশূন্যে কি বাতাস আছে? নাই। তাহলে পৃথিবী আর সূর্যের মধ্যে যে আকর্ষণ, এটাকে মাধ্যম লাগতেছে? লাগতেছে না। তাহলে অভিকর্ষ সরি মহাকর্ষ বলের ক্ষেত্রেও মাধ্যম লাগে না। সেরকম চৌম্বকীয় তরঙ্গের ক্ষেত্রেও মাধ্যম লাগে না। এখন তাহলে চৌম্বকীয় তরঙ্গটা কি হইতে পারে একটু বলো তো?
আলো, সূর্য থেকে আলো পৃথিবীতে আসতেছে, মহাশূন্যে কি কোনো মাধ্যম আছে? শূন্য না। তাহলে মহাশূন্য থেকে আলো যে আসতেছে মাধ্যম ছাড়াই কিন্তু আসতেছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে চৌম্বকীয় তরঙ্গ এই ক্ষেত্রে এমন কিছু একটা যেখানে মাধ্যম লাগবে না। আমরা বিস্তারিত দেখতেছি আরেকটু, তাহলে চলো এইটুকু তো বুঝতে পারছো নাকি যে চৌম্বকের প্রকার দুই প্রকার। কিভাবে দুই প্রকার? মানে দুইটা টাইপে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে মাধ্যমের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে দিকের উপর ডিপেন্ড করে। আমরা পড়তেছিলাম মাধ্যমের উপর ভিত্তি করে তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে চুম্বকীয় তরঙ্গ। লেটস টক অ্যাবাউট যান্ত্রিক তরঙ্গ। আমরা যান্ত্রিক তরঙ্গ নিয়ে একটু ডিটেলস পড়ি, খুব বেশি না, যদি এত কিছু লাগবে না 9-10-এ, যতটুকু লাগবে আমরা ততটুকুই পড়বো। তাহলে আমরা যান্ত্রিক তরঙ্গ নিয়ে একটু কথা বলি, বলা যেতেই পারে। যান্ত্রিক তরঙ্গ মূলত জিনিসগুলা কি আর কি, প্রকারভেদ কি? যান্ত্রিক তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি হইতে পারে বলো? যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে মাধ্যমটা তো যেহেতু আমরা ডিপেন্ড করে ভাগ করলাম, তাহলে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে মাধ্যম লাগবে। যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে মাধ্যম লাগবে, মাধ্যম লাগবে। কেন মাধ্যম লাগবে? একটু আগেই তো বললাম, মাধ্যম ছাড়া কেমনে হবে। তাহলে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে মাধ্যম লাগলো, আমরা একটা একসাথে আলোচনা করে ফেলি। আর হচ্ছে চৌম্বকীয় তরঙ্গ, চৌম্বকীয় তরঙ্গ। তাহলে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে মাধ্যম লাগতেছে, চৌম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কি লাগবে? লাগবে না, লাগবে না। তাহলে চৌম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কোনো প্রয়োজন নাই, বিকজ এখানে মাধ্যম লাগছেই না। যেমন আলো একটা চৌম্বকীয় তরঙ্গ, ওর কি মাধ্যম লাগতেছে? ওর কোনো মাধ্যমই লাগতেছে না। তাহলে যান্ত্রিক তরঙ্গের মাধ্যম লাগে, চৌম্বকীয় তরঙ্গের মাধ্যম লাগে না। তাহলে যখন মাধ্যম লাগতেছে, যেখানে মাধ্যম আছে ওটা কি শূন্য মাধ্যম না? তাহলে যান্ত্রিক তরঙ্গ শূন্য মাধ্যমে কাজ করবে না, শূন্য মাধ্যমে কাজ করবে না, শূন্য মাধ্যমে চলবে না। আর এটা কি শূন্য মাধ্যমে চলবে? শূন্য মাধ্যমে চলবে। তাহলে দেখো আমরা কি বুঝতে পারলাম যে যান্ত্রিক তরঙ্গের সাথে মাধ্যম লাগবে, আর যেহেতু মাধ্যম লাগবে তার মানে কি শূন্য মাধ্যমে চলতে পারবে না। এটা এইভাবে বলার কিছুই নাই। এখন বইয়ে এভাবে লেখা আছে, এক জিনিসে দুইভাবে লিখছে, পরীক্ষা আসলে তোমারও বৈশিষ্ট্য লিখতে হবে, তাই আমি লিখে দিচ্ছি। জিনিস কিন্তু একই কথা, মাধ্যম লাগবে মানেই তো শূন্য মাধ্যমে চলতে পারবে না, এটা আলাদা করে লেখার কি আছে? আই ডোন্ট নো, তোমাদের বইয়ে আছে। এরপরে হচ্ছে যে মাধ্যমের কণার কম্পনের মাধ্যমে ছড়ায়, মাধ্যমের কণার কম্পন। দেখো আমাদের থার্ড যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে মাধ্যমের কণার, মাধ্যমের কণার কম্পনের মাধ্যমে ছড়ায় বা চলে, এই একই কথা। তাহলে দেখো মাধ্যমের মাধ্যম, মাধ্যমের মাধ্যম, মাধ্যমে যাই হোক, ওই যে মাধ্যম, কোন একটা মাধ্যম, ধরো যে বায়ু মাধ্যম, পানি মাধ্যম, শূন্য মাধ্যম, শূন্য তো কোনো মাধ্যম না, যাই হোক, যান্ত্রিক তরঙ্গ চলার ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হচ্ছে। আর যান্ত্রিক তরঙ্গ ঠিক কিভাবে যাচ্ছে? যে মাধ্যমের কণার কম্পনের মাধ্যমে চলে। আমরা একটু আগে কি দেখলাম? পুকুরের ঢিল ছোড়া, পুকুরের ঢিল ছড়লে কি হচ্ছে? ঢেউ সৃষ্টি হচ্ছে। এখানে পানি একটা মাধ্যম, আর পানির কণাগুলোর উপরে নিচে উঠা নামার কারণেই তো আমাদের তরঙ্গগুলো এইভাবে সৃষ্টি হয়েছে বা শক্তি এইভাবে স্থানান্তরিত হচ্ছে। তার মানে মাধ্যমের কণার কম্পনের মাধ্যমে চলে। ডান ডান। আর এটা কি মাধ্যমই নাই, মাধ্যমের কণা কই থেকে আসবে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু মাধ্যমের কণার প্রয়োজন হয় না, বা না না না, এত কিছু লিখলাম না, তাহলে 3 নাম্বার হচ্ছে না। মাধ্যমের কণার কম্পনের মাধ্যমে চলার প্রয়োজন নাই, বিকজ এখানে মাধ্যমই নাই। তো এই হচ্ছে কথাবার্তা যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে, চৌম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে। এখন যান্ত্রিক তরঙ্গের উদাহরণ যদি বলো, উদাহরণ কি হইতে পারে তুমি নিজেই জানো। ধরো যে ওই যে পুকুরে ঢিল ছোড়া বা পানির ঢেউ, তাহলে ঢেউ হইতে পারে। বানান কি ঢ নাকি এখানে ঢৈসিন্ড র? জানি না। ঢেউ চন্দ্রবিন্দু আছে কি? হয়তো আছে, আই ডোন্ট নো, পারি না। উদাহরণ কি? ঢেউ। আর কি হইতে পারে? স্প্রিং হইতে পারে। স্প্রিং এও কিন্তু তরঙ্গ হয় ভাই, স্প্রিং এও তরঙ্গ হয়। তাহলে স্প্রিং হইতে পারে, সাউন্ড হইতে পারে। সাউন্ডও কিন্তু তরঙ্গ, জানো তুমি? যে সাউন্ড, এই যে আমি কথা বলতেছি, এই যে মাইক্রোফোন দিয়ে ঢুকছে,
এখানে যাচ্ছে, বাট আমার এই কথা এই মাইক্রোফোন পর্যন্ত পৌঁছানোর জন্য এখানে দেখো কম্পন হচ্ছে, এই কম্পনের কারণে আমার ভয়েসটা ক্রিয়েট হচ্ছে, সেটা আবার এই মাইক্রোফোন ক্যাপচার করতেছে। এই যে তরঙ্গ আমার মুখ থেকে মাইক্রোফোন পর্যন্ত যাচ্ছে, দেন এটা আমার ফোনে যাচ্ছে, দেন আমার ফোন থেকে তুমি যখন ভিডিওটা অন করবা, এই ক্যামেরা থেকে যখন আমি আপলোড দিব, তোমার কান পর্যন্ত যাবে, মানে ফোন থেকে তোমার কানে কি যাবে, তরঙ্গটাই যাবে, তোমার কানে রিসেপ্টর আছে যে এই তরঙ্গটাকে ফিল করে তোমাকে শোনার অনুভূতি জাগাবে, তুমি শুনতে পারবে আমার কথা। বুঝতে পারছো? তাহলে সাউন্ড কিন্তু যান্ত্রিক তরঙ্গেরই একটা উদাহরণ। আমরা যদি এটার উদাহরণ দেখি চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে, চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে প্রথমে যদি আসে, সেটা হচ্ছে আলো, যার কোনো মাধ্যমের প্রয়োজন নাই, আলো, আলো। তারপরে যদি বলো যে এক্স রে, এক্স রে, গামা রে, সামথিং রে, টে 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 টে, তারপরে কি বলে, এই তো এক্স রে, গামা রে, মাইক্রোওয়েভ, এই জিনিসগুলোর মূলত এগুলো আলোরই একটা পার্ট বলতে পারো। একটু আলো চ্যাপ্টারে বা আর একটু বড় ক্লাসে যে জানতে পারবা। যাই হোক, তাহলে আলো, এক্স রে, এই জিনিসগুলোর আসলে মাধ্যম লাগতেছে না, এগুলো হচ্ছে উদাহরণ। কোনো কিছু বাদ দিছি না? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এক্স রে, মেইনলি সবগুলো আলোর মধ্যেই পড়ে, তাও লিখে দিই, লিখতে পারবা। রেডিও ওয়েভ মেইনলি আলোরই সেগমেন্ট, এগুলা যে আলোর একটা অংশর তরঙ্গ দৈর্ঘ্য বেশি না কম তার উপর ডিপেন্ড করে সেগুলো এক্স রে হবে, রেডিও ওয়েভ হবে নাকি ইনফ্রারেড হবে, এগুলা ডিপেন্ড করে। যাই হোক, তাহলে এই হচ্ছে কথাবার্তা যান্ত্রিক তরঙ্গ এবং চৌম্বকীয় তরঙ্গ নিয়ে। আই হোপ বুঝতে পারছো যে যান্ত্রিক তরঙ্গ কি, চৌম্বকীয় তরঙ্গ কি। ডান, ডান, ডান। তাহলে এরপরে আমরা যদি আসি, এরপরে কি পড়বো বলো? আমাদের মাধ্যমের উপর ভিত্তি করে কিভাবে কি পড়ছি। ডান, যান্ত্রিক তরঙ্গ পড়ছি, চৌম্বকীয় তরঙ্গ পড়ছি, যান্ত্রিক তরঙ্গের জিনিসটা কি পড়ছি, যান্ত্রিক তরঙ্গ, চৌম্বকীয় তরঙ্গ কি পড়ছি, বৈশিষ্ট্য কি পড়ছি, উদাহরণ কি পড়ছি। আর কিছু পড়ার আছে? আর কিছু পড়ার নাই। এরপর পড়ার হচ্ছে তোমার কাজ, তুমি বই দেখে রিডিং করবা, তুমি নোট করবা, তুমি আরো অ্যানালাইসিস করবা, নিজের মতো করে পড়বা, কোশ্চেন সলভ করবা, যদি নেক্সট ক্লাসে করাবো। এই হচ্ছে কথাবার্তা। তো চলো আমরা নেক্সটে আমাদের দিকের উপর ভিত্তি করে যে তরঙ্গ আছে, দিকের উপর ভিত্তি করে তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা অনুপ্রস্থ তরঙ্গ, আমরা সেই দিকে মুভ করি। তাহলে দিকের উপর ভিত্তি করে তরঙ্গ কয় প্রকার পড়ছি আমরা? দিকের উপর ভিত্তি করে তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, আরেকটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে দিকের উপর ভিত্তি করে তরঙ্গ হচ্ছে দুই প্রকার আমরা পড়ছি, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে চলো আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়ে কথা বলি একটু। একসাথেই বলি, হ্যাঁ। অনুদৈর্ঘ্য, এখানে অনুপ্রস্থ। ডান, পানি খাই একটু, খাবা? গলা শুকায়া যায়। যাই হোক, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ আমরা কিভাবে পাইছি? আমরা দিকের উপর ডিপেন্ড করে পাইছি। তার মানে এখানে মেইন ফ্যাক্টর কি বলো? এখানে মেইন ফ্যাক্টর কি? এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে দিক, অর্থাৎ দিকের উপর ডিপেন্ড করে যেহেতু ভাগ করছি, এখানে মেইন ফ্যাক্টর আসবে, আমাদের প্রথম কথা আসবে দিক। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে আমাদের তরঙ্গের যে দিক এবং অণুর যে কম্পন, মানে মাধ্যমের অণু, কোন অণু? মাধ্যমের অণু, কোন মাধ্যমে চলতেছে। ধর পানির কথাই চিন্তা করো, বা আমাদের সাউন্ডের কথা চিন্তা করো, বায়বীয় মাধ্যমে সাউন্ড হচ্ছে। তাহলে বায়বীয় মানে মাধ্যমে সাউন্ড হচ্ছে, সাউন্ড গুলো কিভাবে যাচ্ছে, কোন মাধ্যমে যাচ্ছে? বায়বীয় মাধ্যমে যাচ্ছে, বায়ুর কণাগুলোর কম্পনের মাধ্যমেই যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যেহেতু দিক আমরা কথা বলছি, কার দিক? কম্পনের দিক, তরঙ্গের দিক, মানে কম্পন তরঙ্গের দিক, তরঙ্গ কোন দিকে যাচ্ছে। ধরো যে তরঙ্গ যদি এই দিকে যাচ্ছে, মাধ্যমের কণাগুলো কোন দিকে যাচ্ছে, মানে কম্পাঙ্ক কোন দিকে হচ্ছে, সেটা ডিপেন্ড করবে। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে আমাদের যে তরঙ্গের দিক, দিক ও মাধ্যমের, এই চ্যাপ্টারটা মজার, তোমরা অনেকে ভয় পাও। মাধ্যমের কণার কম্পনের দিক কি বলো? সেম,
সেম। তাহলে কি বলছি, অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেখানে তরঙ্গের দিক অর্থাৎ তরঙ্গ চলতেছে, তরঙ্গের দিক আর মাধ্যমের কণাগুলোর যে কম্পন হচ্ছে এদিকে হচ্ছে নাকি এইদিক এদিক বরাবর হচ্ছে, সেটা সেম দিকে হবে। ধরো তরঙ্গ এইদিকে যাচ্ছে, মাধ্যমের কণাগুলো ওই দিক বরাবর চলছে, তাহলে সেই ক্ষেত্রে তরঙ্গের দিক মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক সেম হয়ে গেছে। তাহলে আমরা তাকে কি বলবো, তাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলতেছে, যে মাধ্যমের কণার যে কম্পন সেটার যে দিক, ধরো যে সাপোজ এইদিকে এইদিকে এদিকে এদিকে কম্পন করছে, আর তোমার তরঙ্গটাও এইদিকে এদিকেই যাচ্ছে, তরঙ্গটাও এইদিকেই যাচ্ছে, তাহলে এই কম্পনের দিক আর তরঙ্গের দিক সেম হয়ে গেছে না? যেই ক্ষেত্রে এই কম্পনের দিক মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক আর তরঙ্গের দিক সেম হবে, তাই বলবো আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্লিয়ার 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 ক্লিয়ার। এর যে একটা উৎকৃষ্ট মানের ভালো একটা উদাহরণ হচ্ছে শব্দ। এই তো ধরো কি বলে, শব্দ যদি উদাহরণের দিকে পরে আসি, আমরা আগে অনুপ্রস্থটা একটু পড়ি, দেন উদাহরণ করতেছি। তাহলে দেখো, এই ক্ষেত্রে যদি তরঙ্গের দিক আর মাধ্যমের দিক সেম হওয়ার কারণে অনুদৈর্ঘ্য হয়, তাহলে অনুপ্রস্থের ক্ষেত্রে কি হবে, অনুপ্রস্থের ক্ষেত্রে হবে যে দিক ও মানে তরঙ্গের দিক আলাদা হবে, মানে আলাদা আলাদা হবে। আর বেশি কিছু লিখলাম না, যে তরঙ্গের দিক ও মাধ্যমের কণার কম্পনের দিক আলাদা। কিভাবে আলাদা আমরা দেখব। দেখো, এক্ষেত্রে তুমি যে পানির কথা চিন্তা করছিলা, ঢেউয়ের কথা, তাই না? ঢেউয়ের কথা চিন্তা করছিলা, ঢেউ কি হইতেছে, দেখো তরঙ্গ কোন দিকে গেছে বলো, তরঙ্গ কোন দিকে গেছে। আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হবে, তরঙ্গের দিক আর একটা হচ্ছে কম্পনের দিক। কার কম্পন? কণাগুলোর কম্পন। তাহলে দেখো তরঙ্গের দিক কোন দিকে, এই দিকে। তুমি ঢিল ছুটছিলা এখানে, এখানে ঢিল ছুটছিলা, টুস করে এসে কোন দিকে তরঙ্গ গেছে, এই দিকে গেছে। তাহলে তরঙ্গের দিক এক্স অক্ষ বরাবর এই দিকে, আমার সামনের দিকে। তাহলে মাধ্যমের কণা কোনগুলা, এই যে মাধ্যমের কণা দিতে, এগুলা মাধ্যমের কণার দিক কোনগুলা দেখো তো। এই কণা একবার এখানে উঠছে, আবার এখানে নামছে, আবার এখানে উঠছে, পাশেরটা একবার এখানে উঠছে, এখানে নামছে, এখানে উঠছে, এরকম হয়েছে। তাহলে আমাদের মাধ্যমের দিক গেল, সরি তরঙ্গ গেল এই দিকে, কণার কম্পন উপরে নিচে। তাহলে দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। দুইটা কি সেম দিকে? সেম দিকে? সেম দিকে না, বিকজ এই ক্ষেত্রে তরঙ্গ যাচ্ছে একদিকে, কণাগুলোর কম্পন হচ্ছে আরেকদিকে, তাহলে তো সেম হইলো না। আমি তো বললামই আলাদা। যখন আলাদা তখনই অনুপ্রস্থ তরঙ্গ, যে তরঙ্গ যাচ্ছে প্রস্থ বরাবর, অনু যাচ্ছে অন্যদিকে, এইটারই বলে অনুপ্রস্থ তরঙ্গ। মানে এই ক্ষেত্রে তরঙ্গ এইদিকে যাবে, সাপোজ একদিকে যাচ্ছে, কিন্তু অণুগুলোর কম্পন তরঙ্গের দিকে হচ্ছে না, অন্যদিকে হচ্ছে। সমঝা? তুই সমঝা? তুই সমঝা? তো এই কথাবার্তা। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ যদি দেই, এটা সাউন্ডকেই দেওয়া যায়, সাউন্ড বা শব্দ ভালো একটা উদাহরণ। আর এটা যদি দেই ঢেউ, পানির ঢেউ, দেওয়াই যায় ঢেউ, পানির ঢেউ। টেউ লিখছিলাম, টেউ, পানির ঢেউ। তাহলে এটা হচ্ছে সাউন্ড বা শব্দ, এটা হচ্ছে পানির ঢেউ। আই হোপ কিছু বাদ দিই নেই, দেখি ঠিক পড়াইছি কিনা। চলার দিক, হ্যাঁ হয়েছে, এটা ডান। এখন আমরা দুইটা তরঙ্গ সম্পর্কে একটু একটু পড়ালেখা করি, একটু মুছাই দিই উপরে, আর একটু পড়ালেখা বাদ আছে আমাদের। তাহলে 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 হ্যাঁ, এখানে একটু পড়ি, ঠিক আছে। তাহলে দেখো, এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আমরা এটা শব্দ তরঙ্গের কথা চিন্তা করছি, যেহেতু শব্দ তরঙ্গ দিয়ে এটা পড়বো, দেন আমরা পানির ঢেউয়ের তরঙ্গ দিয়ে এখানে পড়বো। শব্দ তরঙ্গ কেমনে যায় জানো? এই যে ধরো এখানে দেখবা অনেক ঘন হইছে, আবার দেখবা একটু হালকা হইছে, আবার দেখবে যত ঘন হইছে, আবার দেখবা যে হালকা হয়ে গেছে, আবার দেখবা যে ঘন 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 হয়ে গেছে, আবার দেখবা যে হালকা হয়ে গেছে। কিরকম না জিনিসটা, যে এইখানে খুব ঘন, এখানে হালকা, আবার ঘন, আবার হালকা, এমনি চলতেই আছে চলতেই আছে। এটা হচ্ছে শব্দের তরঙ্গ। শব্দের তরঙ্গটা ঠিক এই রকম। আবার যদি আমরা দেখি যে ঢেউয়ের তরঙ্গটা কিরকম ছিল, ধরো যে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে ছিল, তাহলে তরঙ্গ গেল এইদিকে, কম্পন কোন দিকে হইলো, এটা একবার এইখান থেকেই তো মেইনলি তো একটা এমন অবস্থায় ছিল পানিগুলো একটা তলে, সেইখান থেকে কি আসলো,
যে একটা একটু নিচে আসলো, একটা আরেকটা আস্তে 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 এখানে আসলো, আবার উপরের দিকে উঠলো, আবার নিচের দিকে গেল, আবার উঠলো। বাট এই কণা এখানেই আছে। ও কি করছে জানো? ও একবার এইখান থেকে এখানে নামছে, ওর পাশের তরঙ্গ আবার এখান থেকে এখানে নামছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে নামছে, দেন আবার ও ওর জায়গায় চলে গেছে, আবার এটা এখানে আসছে, ওর জায়গায় চলে যাবে। বাট আমরা এমন একটা সিচুয়েশনের ছবিটা তুলছি বা আঁকছি যেখানে এই কণাটা এখানে আছে, এই কণাটা এইখানকার কণাটা এখানে আছে, এখানকার কণাটা এখানে আছে, ওই টাইমের ছবিটা তুলছি। বাট কণা মানে একটা কণা এইদিকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, বিষয়টা তেমন না। কণা জাস্ট উপরে উঠবে, নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে, এরকম করতে থাকতেছে। ঠিক আছে? তাহলে কম্পনের দিক কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর, মানে উপরে নিচে কম্পন যাচ্ছে। আর তরঙ্গ কোন দিকে যাচ্ছে? তরঙ্গ সামনের দিকে যাচ্ছে। মাঝখানের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি হয়ে গেছে এই ক্ষেত্রে, কাইন্ড অফ এরকম। তাহলে এই কথাবার্তা এখানে দেখো কি হয়েছে, দেখো তরঙ্গ কোন দিকে গেছে, দেখো এইখানে বেশি আছে, এখানে কম আছে, এখানে বেশি আছে। মানে এই যে এই তরঙ্গের ক্ষেত্রে দেখবা যে এখানে ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব বেশি, এখানে কম, এখানে বেশি, এইভাবে মূলত তরঙ্গটা এই দিকে গেছে। আবার কম্পনও মোটামুটি এই দিক বরাবরই হয়েছে আর কি। তাহলে এই ক্ষেত্রে শব্দ তরঙ্গের ক্ষেত্রে যদি কথা বলো, তাহলে এটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর দুইটার দিকে কিন্তু সেম, তাহলে এটার দিক ভিন্ন, এটার দিক সেম। আই হোপ বুঝতে পারছো, তাই না? বুঝতে পারছো না? বেসিক তো বুঝতে পারছো। তাহলে এই ছিল কথা। এখন এই ক্ষেত্রে দুইটা জায়গায় আমাদের ফোকাস দিতে হবে, দুইটা পার্ট থাকে। দেখো এইটুকু হচ্ছে ঘন অংশ, তাই না? এখানে ঘন, এটা হালকা, এটা তো বুঝে, যে কেউ বুঝে ভাই, হালকা। এটা ঘন পার্ট বলে, এটা হালকা পার্ট বলে। আমরা এটা পড়বো, এটা কেন লাগতেছে বলো? এই যে তরঙ্গটা, এই তরঙ্গের দৈর্ঘ্য কত, এগুলো পড়তে হইলে আমাদের ঘন পার্ট কোনটা, হালকা পার্ট কোনটা জানতেই হবে। তাহলে বলো, এটা ঘন পার্ট, এটা হালকা পার্ট, জান? এটুকু পড়ছো? আমরা ডট কানেক্ট করব। আমরা আগে কি পড়ছি, পরে কি পড়তেছি, দুইটার সাথে কানেকশন কি, সব পড়বো। ঠিক আছে? তাহলে এই তো। এরপর যদি দেখো এখানে একটা কথা আছে, দেখো এটা পাহাড়ের মতো হয়ে গেছে না? চূড়া, এটা কি বলবে জানো? চূড়া বলবে। এই চূড়া আবার সেই চূড়া না, ওই যে চুরি করে চূড়া, ওইটা না। মানে পাহাড়ের চূড়া, বানান ঠিক আছে কিনা জানি না। তাহলে এই যে এটা বললে চূড়া, আবার একটা কি বলে? খাদ বলে। এই যে খাদের মতো হয়েছে না, এই যে এটারে বলবে খাদ। এরকমই কথাবার্তা গুলা। ঠিক আছে? এগুলো আমরা পড়বো সামনে। ডান? বুঝতে পারছো এইগুলা? আরে ভাই সহজ তো। তাহলে দিকের উপর ভিত্তি করে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ আমাদের ডান। শব্দ, স্প্রিং, পানি, আলো। স্প্রিং এর ক্ষেত্রে যদি বলো, স্প্রিং এর তরঙ্গটা হচ্ছে কি জানো? এই যে এরকম দেখবা, স্প্রিং কে যদি তুমি করো, মানে কি কত জায়গায় দেখবে যে খুব পাতলা, আবার দেখবা একটু ঘন, আবার দেখবা একটু হালকা, আবার ঘন। স্প্রিং মূলত এইভাবেই নড়তেছে। তাহলে তরঙ্গ ওইদিকে হইতেছে। আবার ভাইবো না, এটা তরঙ্গ আঁকাইছি, এটা স্প্রিং আঁকাইছি আমি। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর শক্তির ট্রান্সফার ওইদিকে এদিকেই হচ্ছে, আবার এদিকেই হচ্ছে। বুঝতে পারছো? রুমমেট আসছে, খুলা দিয়ে আসি দরজা। তো দেখো কি বলতেছিলাম, যে এইখানে এই তরঙ্গের ক্ষেত্রে দুটো অংশ থাকে, একটা চূড়া, একটা থাকে খাদ। তাহলে খাদ থাকে, তাহলে চূড়া কোনটা? সাম্যাবস্থা। এই জায়গায় তো সাম্যাবস্থাটা ছিল, এই সাম্যাবস্থা থেকে সব থেকে উপরের যে জায়গাটা, এটা বলবে চূড়া। আর সব থেকে নিচের জায়গাটা বলবে খাদ। এটা নিয়ে পড়ালেখা আছে। তো একটু মুছাই দেই, দেন আমরা আরেকটু পড়বো। আরেকটু আমাদের কি পড়া আছে এদিকে? তরঙ্গ সম্পর্কিত রাশি। দেখো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে যে সরল স্পন্দন গতি, সেখানে যে রাশিগুলো পড়ছি, তরঙ্গের রাশিগুলো কানেক্ট করতে পারবা। তাহলে আমরা ওইটুকুতে যাই। তরঙ্গের বেসিক ক্লাসের আমরা লাস্ট পার্টে চলে আসছি। তো চলো এখন আমরা তরঙ্গ সম্পর্কিত যে রাশিগুলো আছে সেগুলো একের পর এক জানি। দেখো এখানে বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, পর্যায়কাল, তরঙ্গ বেগ, তরঙ্গের শক্তি, এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে। বাট আমরা আগের ক্লাসে সরল স্পন্দন গতি পড়ছিলাম, সেইখানে আমরা মেইনলি বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, পর্যায়কাল, এই জিনিসগুলো পড়ে ফেলছি। তরঙ্গ বেগটা দেখার আছে আর তরঙ্গ শক্তিটা দেখার আছে। বাট আমরা আবার একটু করে ওভারভিউ দেওয়া যাব, বাট তাদের বেসিকে সমস্যা, তারা আগের ক্লাসটা করে নিবা। দেখো আমরা শুরুতে যদি বিস্তারে আসি, তো আমরা দুইটা তরঙ্গ আবার আঁকি। আমরা এই ক্ষেত্রে ধরো যে আঁকতেছি, এটা কি বলো? এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর এইদিকে যদি আমরা অনুপ্রস্থ তরঙ্গ আঁকাই,
ঠিক আছে, তাহলে একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। বিস্তার কোনটার কোনটার হয়? বিস্তার অর হয়, বিস্তার অর হয়। তাহলে দেখো এক্ষেত্রে এটা যে জিনিসটা ফিল করলে ভালো ফিল করতে পারবা। যেমন দেখো বিস্তার, এই যে একটা মানে সমান্তরাল একটা অবস্থান ছিল, এইখান থেকে এই একটা অণু কতটুকু উপরে গেছে, সরি হ্যাঁ মাধ্যমের একটা অণু কতটুকু উপরে গেছে বা কতটুকু নিচে গেছে তার উপর ডিপেন্ড করতেছে যে বিস্তারটা কতটুকু হবে। সর্বোচ্চ যতটুকু যাবে সেটা হচ্ছে বিস্তার। তাহলে দেখো এইখান থেকে সর্বোচ্চ উপরে কতটুকু গেছে, এই যে এটা হচ্ছে বিস্তার। আবার এইখানে নিচে কতটুকু সর্বোচ্চ আসছে, এটা এটা হচ্ছে বিস্তার। এখন কথা হচ্ছে যে বিস্তার তো বুঝলাম, ডান। এখন তরঙ্গ দৈর্ঘ্যটা কি? দেখো এটাও একটা তরঙ্গ, এটাও একটা তরঙ্গ। অর তরঙ্গ দৈর্ঘ্য আছে, অর তরঙ্গ দৈর্ঘ্য আছে। আর বিস্তারকে প্রকাশ করে এ দিয়ে, এর ইংরেজি হচ্ছে অ্যাম্পলিটিউড, মানে ফুল ফর্ম অ্যাম্পলিটিউড হচ্ছে বিস্তার, আর বাংলায় বলে বিস্তার, ইংরেজিতে অ্যাম্পলিটিউড বলে প্রকাশ করা হয় এ দিয়া। আর প্রকাশ করার জন্য যে একক ইউজ করা হয় মিটার ইউজ করা হয়, কারণ এটা একটা দৈর্ঘ্য দিয়ে বোঝাইছে কতটুকু উপরে বা কতটুকু নিচে আছে সর্বোচ্চ। তরঙ্গ দৈর্ঘ্য যদি চিন্তা করো, তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু? এই যে একটা তরঙ্গ আছে, এটা নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ঠিক ততটুকু একটা বিস্তার বা সরি একটা চূড়া অথবা একটা খাদ, এটারে কি বলে? চূড়া বলে। এটারে কি বলে? খাদ বলে। একটা খাদ থেকে আরেকটা, সরি একটা চূড়া থেকে আরেকটা চূড়া, আরেকটা একটা খাদ থেকে আরেকটা খাদ, এই জিনিসগুলো তোমাকে এখানে মানে খেয়াল রাখতে হবে। তো আমরা যদি একটু দেখে নিই যে পরপর দুটো চূড়া বা দুটা খাদের মধ্যবর্তী দূরত্বকে ল্যামড়া বলে, ল্যামড়া বা তরঙ্গ দৈর্ঘ্য বলে। দেখো পরপর দুইটা চূড়া কি আছে এখানে? এই একটা চূড়া আছে, এই একটা চূড়া আছে। তাহলে এই চূড়া থেকে এই চূড়া পর্যন্ত যে দূরত্বটা কতটুকু? এইটুকু। আবার খাদ যদি চিন্তা করো, এই একটা খাদ, এই খাদ থেকে এই খাদ পর্যন্ত এই যে এতটুকু। তাহলে একটা চূড়া থেকে আরেকটা চূড়া, একটা খাদ থেকে আরেকটা খাদ, যে ডিস্টেন্সটা বা যে দূরত্বটা সেটাই বলবো হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যটা অতিক্রম করছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, কি খেয়াল করবা? একটা চূড়া থেকে আরেকটা চূড়া, মানে পাশাপাশি একটা চূড়া থেকে আরেকটা চূড়া। এখন এই চূড়া আর এই চূড়া খেয়াল করলে হবে না, এই চূড়া থেকে এই চূড়া পর্যন্ত অথবা এই খাদ থেকে এই খাদ পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে সেটাকে বলবো আমরা কি? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। দেন যদি আসো যে অনু দৈর্ঘ্য তরঙ্গের, সরি অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে দেখি। এই যে দেখো এটাকে কি বলে? ঘন পার্ট, এটাকে কি বলে? হালকা পার্ট। তাহলে একটা ঘন একটা হালকা, এই একটা ঘন এবং একটা হালকারে একবারে এইটুকুরেই বলবে হচ্ছে এই ক্ষেত্রে ল্যামড়া বা তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো? আমরা অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে একটা চূড়া থেকে একটা চূড়ার যে ডিস্টেন্স আছে অথবা একটা খাদ থেকে একটা খাদের যে ডিস্টেন্স আছে তাকে বলবো তরঙ্গ দৈর্ঘ্য। বাট যখন এটা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে হবে তখন একটা ঘন পার্ট একটা হালকা পার্ট, দুইটা পার্ট মিলে যে ডিস্টেন্সটা কভার করছে সেটা আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো। আই হোপ ক্লিয়ার, বুঝতে পারছো? আর তরঙ্গ দৈর্ঘ্যের, যেহেতু দৈর্ঘ্যের কথা বলা হয়েছে, এটাও কিন্তু সেই মিটার এককেই প্রকাশ করব বা আমরা মিটার সেন্টিমিটার এগুলোতে প্রকাশ করব। মেইনলি এটা মিটার দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটাও মিটার, এটাও মিটার দিয়ে প্রকাশ করা হবে। এখন দেখো কম্পাঙ্ক জিনিসটা কি? আমরা কিন্তু লাস্ট ক্লাসে কম্পাঙ্ক পড়ছি। কম্পাঙ্ক হচ্ছে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তারে বলবে কি? পর্যায় কাল। বাট একক সেকেন্ডে যে কয়টা পূর্ণ দোলন সম্পন্ন করবে তারে বলবে কম্পাঙ্ক। বেসিক ক্লাসে পড়ে আসছি, আগের ক্লাসে দেখে নিবা। তাহলে কম্পাঙ্ক হচ্ছে এমন একটা জিনিস যে এক সেকেন্ডে যতবার পূর্ণ দোলন বা পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে তারে বলবো আমরা কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, এইচ জেড হার্টজ, বা এটারে পার সেকেন্ড দিয়েও প্রকাশ করা হয়, বা সেকেন্ড ইনভার্স ওয়ান বা পার সেকেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে কম্পাঙ্ক। পর্যায় কাল কি? ধরো যে একটা পর্যায় সম্পূর্ণ করছে, তার মানে কি? এই তরঙ্গ, এই ধরো একটা অণু এখানে আছে, এখান থেকে যে এখান থেকে যে এখান থেকে যে চলে আসলো, একটা ল্যামড়া দৈর্ঘ্য এখানে কিন্তু কভার করছে, তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। সাপোজ এখানে একটা জায়গা আছে, এভাবে তুমি ঘুরে এখানে আবার আসছো, একটা পূর্ণ কিন্তু পর্যায় কাল অতিক্রম করছো। তাহলে একটা পূর্ণ পর্যায় কাল অতিক্রম করতে যে টাইমটুকু লাগছে তারে বলো পর্যায় কাল। কিন্তু এক এক সেকেন্ডে যতগুলো পর্যায় কাল অতিক্রম করবে তারে বলবো কম্পাঙ্ক। তাহলে পর্যায় কাল বুঝছো, এটার সময় সেকেন্ড দিয়ে এটার প্রকাশ করবে একক। আর তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ সম্পর্কে যদি আমরা পড়ি, বেগ জিনিসটা কি? বেগ হচ্ছে স্মরণের পরিবর্তনের হার বা একক সময়ে কতটুকু
সরণ হয়েছে বা দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমরা বেগ বলি। তাহলে দেখো যে এই ক্ষেত্রে দেখো একটা এইখান থেকে এইখানে যেতে ধরো একটা সার্টেন টাইম লাগছে, বাট আমাদের বেগ বের করতে বলছে। যে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, আমরা তরঙ্গের বেগ দেখবো, আমরা একটা দিয়ে বুঝলে আরেকটা দিয়ে বুঝে ফেলতে পারবো। তাহলে এখন আমরা করতেছিলাম কি, যে তরঙ্গের বেগ, তরঙ্গ বেগ পড়তেছিলাম। তাহলে তরঙ্গ বেগ কিভাবে পড়বো? আমরা বেগ মানে কি জানি, বেগকে প্রকাশ করি ভি দ্বারা। আর বেগ মানে কি জানি, বেগ মানে জানি হচ্ছে যে ভি সমান হচ্ছে এস বাই টি। এস বাই টি, এসটা কি? এস হচ্ছে সরণ, টি হচ্ছে সময়। তাহলে এস হচ্ছে সরণ, টি হচ্ছে সময়। তাহলে এইটা তো তুমি জানোই। কিন্তু তরঙ্গের ক্ষেত্রে সরণটা কি? এই যে ল্যামডা, ল্যামডা দূরত্ব হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে সেটাই তো এক্ষেত্রে সরণ হবে। তাহলে হতে পারে একটা ল্যামডা পরিমাণ দৈর্ঘ্য গেছে, দুইটা পরিমাণ গেছে, আড়াইটা পরিমাণ গেছে, বা যে কোনো কিছু হতে পারে, ভগ্নাংশ পরিমাণ। তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে সেটা নির্ভর করতেছে বেগ কিরকম হবে। ধরো যে এইখান থেকে এইখানে যেতে, যে এখান থেকে এখানে যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, দেখো আমি তো হিসাব করি, এখান থেকে এখানে একটা ল্যামডা, এখান থেকে এখানে একটা ল্যামডা, দুইটা ল্যামডা, এখান থেকে এখানে, ধরো আমি এইখান পর্যন্ত ধরি সাপোজ, সহজ হবে বুঝতে। তাহলে মোট তিনটা ল্যামডা পরিমাণ অতিক্রম করছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তাহলে এই ক্ষেত্রে 3 ল্যামডা পরিমাণ ডিস্টেন্স এই তরঙ্গটা অতিক্রম করছে। টাইম কতটুকু লাগছে? ধরলাম যে টাইম লাগছে, সাপোজ ধরে নাও যে কয় সেকেন্ড লাগছে, 2 সেকেন্ড লাগছে, 2 সেকেন্ড লাগছে। তোমার যদি বলে যে এই তরঙ্গের বেগ কত, তুমি কি করবা? কতটুকু সরণ হয়েছে, তার কতটুকু সময় লাগছে, সরণের সময় দিয়ে ভাগ করবা। তাহলে দেখো এই ক্ষেত্রে উপরে সরণ হয়েছে কত, 3 ল্যামডা পরিমাণ, আর সময় লাগছে কত, 2 সেকেন্ড। তাহলে 3/2 ল্যামডা পরিমাণ হচ্ছে ল্যামডা পার সেকেন্ড। এই হচ্ছে বেগ। কার বেগ? এই তরঙ্গটার বেগ। এখন এই তরঙ্গের বেগটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে, আর তরঙ্গের বেগ নির্ভর করতেছে যে উৎসের উপর, তারপর হচ্ছে যে কম্পাঙ্কের উপর, এগুলো নির্ভর করতেছে। তাহলে এইটুকুই ছিল আমাদের কথাবার্তা তরঙ্গ বেগ নিয়ে। এখন আমরা যদি দেখি তরঙ্গের শক্তি নিয়ে, তাহলে আমাদের বেগ মোটামুটি বুঝতে পারছি, এতটুকু বুঝলেই হচ্ছে এসএসসি লেভেলে। তাহলে তরঙ্গ শক্তি, তরঙ্গের শক্তি নিয়ে আমরা পড়ি। হ্যাঁ, তরঙ্গের শক্তি। দেখো একটা তরঙ্গ সে শক্তি ট্রান্সফার করতেছে, ওর নিজেরও তো একটা শক্তি আছে। তাহলে এই তরঙ্গের যে শক্তিটা আছে সেটা তুমি কিভাবে মেজার করবা, যে কতটুকু শক্তি স্থানান্তর করতেছে বা ওর শক্তিটা কি পরিমাণ? এটা তুমি যদি প্রকাশ করতে চাও, এটা একটা রাশি আছে যে ই সমানুপাতিক এ স্কয়ার। দেখো আমি বুঝাইতেছি, ই সমানুপাতিক এ স্কয়ার। এক্ষেত্রে এ দিয়ে কি বুঝাইছে বলতো? ই দিয়ে বুঝাইছে মূলত, ই দিয়ে বুঝাইছে শক্তিকেই, এনার্জি বা শক্তি। আর এ দিয়ে বোঝাইছে হচ্ছে বিস্তারকে, বিস্তার। কার বিস্তার? তরঙ্গের বিস্তার, যে কতটুকু উপরে যাইতে পারে, এই বিস্তার বোঝাইছে। তাহলে ই সমানুপাতিক এ স্কয়ার মানে একটা তরঙ্গের ক্ষেত্রে এনার্জি প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড এর স্কয়ার। তার মানে একটা তরঙ্গের শক্তি কতটুকু সেটা নির্ভর করতেছে কতটুকু বিস্তার হয়েছে, আর বিস্তারের সাথে সমানুপাতিক কে, সরি, হ্যাঁ, বিস্তার কত, এনার্জি কতটুকু হবে তা নির্ভর করে বিস্তারের উপর। বিস্তার বেশি হইলে শক্তি বেশি, বিস্তার কম থাকলে শক্তি কম। আর এনার্জি প্রপোর্শনাল টু বিস্তারের স্কয়ার, অর্থাৎ শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। শক্তি, একটা তরঙ্গের শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। লিখে দিব শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। ভাই ক্লাসে আর ছবি দিলেন তো দিক থেকে আমি পড়াই দিচ্ছি আর মাঝখানে। তো বিস্তার হচ্ছে, শক্তি হচ্ছে কি বিস্তারের বর্গের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক। এই যে বিস্তার কি, এখানে বিস্তার আছে হচ্ছে এ স্কয়ার, তাহলে বিস্তারের বর্গ, সরি বিস্তার এ, তাহলে বিস্তারের বর্গ কি, বিস্তারের বর্গ হচ্ছে স্কয়ার। তাহলে বিস্তারের স্কয়ার করলে সেটা কার সমানুপাতিক হবে? সেটা সমানুপাতিক হবে হচ্ছে ই এর সমানুপাতিক। ঠিক আছে না? ই এর সমানুপাতিক হবে। আর এটা কি এখানে এনার্জি। তাহলে বুঝতে পারছো, সাপোজ তোমারে বলছে যে এই ক্ষেত্রে একটা তরঙ্গের শক্তি বের করতে, তরঙ্গের শক্তি যখন বের করতে বলতেছে
তখন আমরা কি চিন্তা করবো যে তরঙ্গের বিস্তার কতটুকু। বিস্তারের যদি বেশি হয় তরঙ্গের শক্তি বেশি, কারণ সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। তার মানে তুমি বিস্তারকে যদি একটু চেঞ্জ করে দাও, তরঙ্গের যে শক্তি আছে অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে, কারণ স্কোয়ার আছে, স্কোয়ার স্কোয়ার করলে তো অনেক বেশি পরিমাণে চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে কথাবার্তা। আমরা এগুলো নিয়ে ম্যাথ সলভিং করব বা অনেক কিছুই করব। এখন আমাদের তরঙ্গ নিয়ে যত টপিক ছিল সেগুলো কিন্তু কভার করছি আমরা। তরঙ্গ নিয়ে মোটামুটি এর বেশি কিছু জানার দরকার নাই, বেশি জানলে ক্ষতিও নাই, বাট মিনিমাম এইটুকু জানাই লাগবে, এই বেসিকটুকু জানা লাগবে। দেখা হচ্ছে আমাদের কোনো নেক্সট একটা ম্যাথমেটিক্যাল ক্লাসে, আমরা তরঙ্গের ম্যাথমেটিক্যাল সলিউশন আমরা দেখব। এই টাইপের কি কি ম্যাথ আসে, কিভাবে কোন কোশ্চেন গুলো আসবে সেগুলো আমরা দেখব। বাট তরঙ্গ নিয়ে যে কথাগুলো ছিল, তরঙ্গের সংজ্ঞা বলো, তরঙ্গের উদাহরণ বলো, তরঙ্গের প্রকারভেদ বলো, অনেক কিছু পড়ছি। তাহলে তরঙ্গ সম্পর্কিত রাশিগুলো পড়ছি, 2 ধরনের তরঙ্গ পড়লাম, মোটামুটি সব বিস্তারিত পড়ছি। এখন এই পড়ানোর মাঝখানে যদি স্লিপ অফ টাং কোনো ভুল কিছু বইলা থাকি, বা আমি যা পড়াইছি আমার জানা মতে এগুলোই ঠিক, বাট এর মাঝখানে যদি কোনো ভুল কিছু বইলা থাকি, আমার স্টুডেন্ট বা সিনিয়র যারা যদি ভুলগুলা পায় থাকেন আমার জানান কাইন্ডলি, নেক্সট ক্লাসে আমি ঠিক করে নিব। আই হোপ ভুল কিছু পড়াই নাই। দেখা হচ্ছে নতুন কোনো একটা ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।